হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মোশন ইন এ প্লেন এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে ভেক্টরের কিছু পার্ট বাকি আছে, অর্থাৎ বাকি পার্ট পর্যন্ত আজকে পড়িয়ে দেবো। অর্থাৎ আজকে তোমাদের ভেক্টর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর রেজলিউশন টোটাল ডিটেলস আজ আলোচনা করা হবে। আজকের ভিডিও খুবই কনসেপ্টচুয়াল হবে এবং গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার প্রত্যেকটা ক্লাস নিট এবং জয়েন্টে যে ক্লাসগুলো করাচ্ছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু এনসিইআরটি বই ফলো করে হচ্ছে। তোমাদের এনসিইআরটি বই ফিজিক্সের পার্ট 1 বই থেকে ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে মোশনের প্লেন, এই চ্যাপ্টারটা তোমাদের করাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে বুঝবো যেটা কি, সেটা হচ্ছে কি ভেক্টর রেজলিউশন। ওকে, ভেক্টর রেজলিউশনটা কি? ভেক্টর রেজলিউশন ওকে, ভেক্টর রেজলিউশনটা আমরা ভালো করে আগে বুঝে নেবো, তারপরে পজিশন ভেক্টরটা বুঝবো বা ডিরেকশন কোসাইনটা একটু ভালো করে জেনে নেবো, তারপরে আমরা ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আজকে টোটাল ডিটেলস আলোচনা করবো। টোটাল আজকে ভেক্টরটা কমপ্লিট হবে। ওকে, তাহলে হচ্ছে ভেক্টর রেজলিউশন কি? ধরলাম এখানে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, এখানে একটা লুপ দিয়ে ভেক্টর আছে, রেজাল্টেন্ট ভেক্টর। এটা ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। রেজাল্টেন্ট ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা আলফা কোণ করে ধরলাম এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে। ওকে, এটা আলফা কোণ, এটা বিটা কোণ। তাহলে এটাকে যদি আমি একটা এইভাবে যুক্ত করে দিই, তাহলে দেখে নাও এটা একটা সামান্তরিক হচ্ছে। ওকে, এটা একটা সামান্তরিক হচ্ছে। তাহলে এটা যদি বিটা হয়, তাহলে এটা অবশ্যই বিটা হবে, কারণ একটা সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কী হবে? সমান হবে। আর এই বাহুটা পরস্পর সমান হবে। তাহলে দেখে নাও এটা বিটা হবে, এটা বিটা হলে এটা বিটা হবে, কারণ একান্তর কোণ। আর তাহলে এই বাহ্যিক বাইরের কোণটা কত হবে? দেখেন এটা আলফা, এটা বিটা, তাহলে এটা কত হবে? আলফা প্লাস বিটা। আর ভিতরে বাদবাকি কোণটা কত হবে? এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এটা হবে। তাহলে আমরা দুটো উপাংশ ধরে নিলাম। এই উপাংশকে ধরলাম আর এক্স, যেহেতু রেজাল্টেন্ট ভেক্টর আর এক্স, এক্স কম্পোনেন্ট এটা হচ্ছে আর ওয়াই কম্পোনেন্ট। তাহলে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট আমরা বের করব। কীভাবে বের করবো? দেখো, ত্রিভুজের কোণ, এটা আমরা যদি ত্রিভুজ ধরে নিই, ধরলাম এবিসি ত্রিভুজ। ওকে, এবিসি ত্রিভুজ থেকে আমরা ত্রিভুজের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, আমরা জানি সেটা কি দেখে নাও, যে ত্রিভুজের কোনো ত্রিভুজ দেখে না, কোনো ত্রিভুজের বাহু, এটা আমি আর একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোনো ত্রিভুজের বাহু ধরলাম এ বি সি, কোনো ত্রিভুজের বাহু এবং তার অপোজিট কোণের অনুপাত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হবে। অর্থাৎ এই বাহু তার অপোজিট কোণ, এই বাহু তার অপোজিট কোণ এবং এই বাহু তার অপোজিট কোণ। অর্থাৎ প্রত্যেকটা বাহু এবং তার অপোজিট কোণের সাইনের অনুপাত পরস্পর সমান হবে। এটা তোমরা ক্লাস 10-এ হয়তো উপপাদ্যতে করেছিলে, তো সেইটা আমরা এখানে ইউজ করবো। দেখে নাও, প্রথমে আমরা কী নেবো? দেখে নাও, বাহু নেবো আর এক্স। ওকে, তাহলে আর এক্স আমরা জানি আর এক্স বাই এর অপোজিট কোনটা দেখো না? বিটা। তাহলে আর এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু, নেক্সট হচ্ছে কি দেখো নাও, আমরা এটা ধরলাম, এটা হচ্ছে আর ওয়াই, তাহলে এটাও আর ওয়াই হবে। তাহলে আর ওয়াই বাই, ওকে, আর ওয়াই বাই এর অপোজিট কোনটা দেখো নাও, এটা আলফাটা হবে, সাইন আলফা ইকুয়াল টু, নেক্সট বাহু হচ্ছে আর। ওকে, তাহলে আর বাই এর অপোজিট কোনটা এটা দেখো না, তো সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এইভাবে আমরা ত্রিভুজের কোণের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করলাম। আর আবার বলেছি ত্রিভুজের কোণের সূত্রটা কি, যে ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং তার অপোজিট যে কোণ আছে, এই বাহুর অপোজিট যে কোণ আছে তার সাইনের অনুপাত সর্বদা কী হবে? সমান হয় প্রত্যেকটা। প্রথমটা দেখে নাও আর এক্স, এই বাহুটা নিয়েছি এ বি বাহু, ডিভাইড বাই সাইন বিটা। ওকে, এর অপোজিট কোনটা হচ্ছে এটা সাইন বিটা, তাহলে আর এক্স বাই সাইন বিটা। নেক্সট হচ্ছে আর ওয়াই, এই বাহু এর অপোজিট কোনটা দেখে নাও, আলফা, তাহলে আর ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইড বাই সাইন 180 মানে আলফা প্লাস বিটা। এখান থেকে আমার উদ্দেশ্য মেন কিছু আর এক্স এবং আর ওয়াই, এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টটা আমি বের করতে চাইছি আর ভেক্টরের। ওকে, তাহলে কীভাবে বের করে দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে এটাকে দুটোকে আলাদা করছি দেখো না, এটা মানে আর এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু আর ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন 180 ডিগ্রি মানে আলফা প্লাস বিটা, এটা পরস্পর সমান। তাহলে এখান থেকে বলতে পারি অতএব আর এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে কোথায় আছে দেখো, সাইনের ঘরে গেছে, সাইন পজিটিভ হবে, সাইন আলফা প্লাস বিটা হবে।
তাহলে এখান থেকে আর এক্সটা কত হবে, তাহলে আর এক্স ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, দেখে নাও আর এক্স ইকুয়াল টু আমরা কী পেলাম, আর এক্স ইকুয়াল টু আর সাইন বিটা গুণ করে দিলাম বাই সাইন আলফা প্লাস বিটা, এটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা বের করবো আর ওয়াইটা, তাহলে বলতে পারি সিমিলারলি আর ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে আর ওয়াইটা কত হবে, তাহলে আর ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে এখানটায় আর ওয়াইয়ের কম্পোনেন্ট পেয়ে গেলাম, অর্থাৎ এই কম্পোনেন্টের মান কত হবে সেটাও আমরা বের করলাম, আর এটার মান কত হবে সেটাও বের করলাম। তাহলে এইভাবে কোনো একটা ভেক্টর যদি এক্স ওয়াইয়ের সঙ্গে কোণ করে থাকে, এক্স অক্ষের সঙ্গে যদি আলফা এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে থাকে, তার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট কত হবে, তাহলে এক্স কম্পোনেন্ট হবে কি রেজাল্টেন্ট ভেক্টর সাইন বিটা, অর্থাৎ যেই কোণটা আমার করেছে কার সঙ্গে, ওয়াই অক্ষের সঙ্গে, সেই কোণটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এই দুই কোণের যোগফল। নেক্সট আর ওয়াই কম্পোনেন্টটা কী হবে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তো আসলে তুমি এটা ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা যদি আরেকটু ডিটেলসে তুমি বুঝতে যাও তাহলে ক্লাস 11-এ দেখবে ভেক্টর বিভাজন বলে আমি ভেক্টর একটা পার্ট করেছি, আর সেটা আরও ডিটেলসে করেছি, সেখানে কয়েকটা এক্সাম্পলও আলোচনা করেছিলাম। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখানে বিশেষ করে নিটের জন্য বা যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য, সেটা যেই মেন হতে পারে বা ডাব্লিউবি যেই হতে পারে, সেখানে যেই কনসেপ্টটা দরকার আছে সেই কনসেপ্টটুকু আমি আলোচনা করবো, বা সেটা মানে তোমাদের সিলেবাস যতটুকু আছে সেটাই ডিসকাস করবো। কারণ যেটুকু নেই, যেগুলো বেশ করে তোমাদের নিটে আসে না কোশ্চেন, সেগুলো আমরা অতটা ডিটেলসে আলোচনা করবো না। ওকে, তাহলে দেখে নাও, তাহলে আর এক্স ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। এবার এখানে কিছু স্পেশাল কেস নিচ্ছি, দেখে নাও। তাহলে কেস 1 সেটা কি, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ওকে, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর ওয়াই কম্পোনেন্টটা এর উপরে কী আছে, লম্ব আছে। তাহলে এখান থেকে আমি ছবিটা কেমন হবে দেখে নাও। তাহলে এক্ষেত্রে ছবিটা হবে, তাহলে এক্ষেত্রে ছবিটা হবে এরকম। তাহলে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আর ভেক্টর। ওকে, এটা আলফা, এটা বিটা, এটা বিটা, আর এটা হচ্ছে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে তাহলে আর এক্সটা কত হবে এবং আর ওয়াইটা কত হবে সেটা আমরা বের করবো। প্রথমে হচ্ছে কি আর এক্সটা দেখে নাও। তাহলে আলফা প্লাস বিটা, আমি প্রত্যেকটা কিন্তু আলফা অ্যাঙ্গেল সাজাবো, এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে সেই কোণে আঁকা, বিটাকে আমি এখানে রিপ্লেস করে দেবো। তাহলে বিটা ইকুয়াল টু বলতে পারি বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা। তাহলে এবার আমরা আর এক্সটা এখান থেকে বের করে দেখুন। তাহলে অতএব আর এক্স ইকুয়াল টু আর সাইন বিটা আছে, তাহলে এটা করবো কি 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মানে কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে আর এক্স ইকুয়াল টু আর সাইন 90 মাইনাস আলফা, মানে অলের ঘরে আছে 90 যেন অড, তাহলে এটা কস হয়ে যাবে, তাহলে আর কস আলফা, এটা হবে আর কস আলফা, যেহেতু সাইন 91 সেই জন্য এটা আসবে কি আর কস আলফা, এটা হচ্ছে কি আর কস আলফা। ওকে, এটা আসলো। নেক্সট আর সাইন আলফাটা কী আসবে দেখো না। তাহলে আমরা আর সাইন আলফাটা কী বলতে পারি, তো আর ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আর ওয়াইটা কত হচ্ছে দেখো না, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, তার আলফা প্লাস বিটার জায়গায় আমি 90 বসিয়ে দিলাম। ওকে, তাহলে আর ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা, ব্যাস এটা পেয়ে গেলাম কি আর সাইন আলফা। ব্যাস খুবই সহজ ছিল, কোনো টাফ ব্যাপার নেই, শুধু ত্রিভুজের কোণের সূত্রটা জানলেই সহজেই তোমরা এগুলো বের করতে পারবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি, তার যে কোনো ভেক্টর যদি কোনো উপাংশ থাকে, কোনো এক্স ধরলাম, এটা একটা ভেক্টর আছে এ ভেক্টর। ওকে, সেটা ধরলাম এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স, এটা যদি এর সঙ্গে থিটা কোণ করে, কারণ আলফা অ্যাঙ্গেলটা নিচে, তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে কি আর এক্স, তাহলে এটা যদি এফ হয় তাহলে এটা এফ এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হবে এফ কস থিটা। দেখে নাও, এটা যদি আলফা হয় তাহলে এটা যদি লব্ধি ভেক্টর হয় তাহলে আর এক্স ইকুয়াল টু আর কস আলফা। তাহলে এখান থেকে এফ ধরেছি, তাহলে এফ হলে এটা থিটা অ্যাঙ্গেল হলে তাহলে আর এর জায়গায় এফ করে দাও এবং আলফার জায়গায় থিটা করে দাও, তাহলে এফ কস থিটা, আর এটা কী হবে এফ সাইন থিটা।
সোজা কথা, কোনো একটা ভেক্টর যদি কোনো একটা অ্যাঙ্গেলে থাকে, সেই ভেক্টরটি যার সঙ্গে কোণ করবে সেটাকে আমরা ভূমি ধরবো বা এক্স অক্ষ দেবো, আর তারপর একটা ওয়াই অক্ষ ধরে নেবো। তাহলে দেখে নাও, যেহেতু এটা একটা উপাংশ, এটা ভেক্টর, তার দুটো উপাংশে ভাঙবে। তাহলে একটা আছে অনুভূমিক উপাংশ, একটা লম্ব উপাংশ। কোনটা অনুভূমিক কোনটা লম্ব, যার সঙ্গে কোণ করবে সেইটা অনুভূমিক হবে, অপরটা লম্ব হবে। অর্থাৎ আমি যদি একটা ভেক্টরকে কোনো একটা ভেক্টর দিলাম, এই বড় এই ডাইরেকশন আছে, তাহলে এটাও দুটো উপাংশে ভাঙবে। তাহলে একটা এই বরাবর উপাংশ, একটা এই বরাবর উপাংশ। ওকে, তাহলে এবার দুটো উপাংশ ভাঙবে। এবার যদি আমি এইটাকে যদি থিটা বলে দিই, এটা যদি থিটা হয়, আর এটা যদি আমরা ধরলাম পি ভেক্টর, ওকে, এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে যদি পি ভেক্টর হয়, তাহলে এটা ভূমি হচ্ছে, যার সঙ্গে করবো সেটা অনুভূমিক উপাংশ। তাহলে পি হলে এটা কি পি কস থিটা, এটা হচ্ছে পি সাইন থিটা। ব্যাস, এই হচ্ছে সহজ হিসাব। তাহলে দেখে নাও, আমরা লব্ধি মানে এমনি রেজাল্টেন্ট বলতে পারি কি, তাহলে ভেক্টরকে আমরা 2-3বার এরমভাবে দেখতে পারি, বা এই অভিমুখে দেখতে পাই, বা এই অভিমুখে দেখতে পাবো, বা এই অভিমুখে, যে কোনো অভিমুখে আমরা এইভাবে দেখতে পাবো। তাহলে কোনো ভেক্টর যদি এই অভিমুখে থাকে, তাহলে এর দুটো উপাংশ কোনটা হবে দেখো না, একটা এই বরাবর উপাংশ, একটা এই বরাবর উপাংশ। এই ভেক্টরের উপাংশ কীভাবে বিভাজিত হবে, একটা এই বরাবর উপাংশ, একটা এই বরাবর উপাংশ। এই ভেক্টরের উপাংশ কোন দিকে হবে, একটা এই বরাবর উপাংশ, একটা এই বরাবর হবে। এই ভেক্টরের ক্ষেত্রে এদিকে একটা উপাংশ হবে, আর এইদিকে উপাংশ হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ভেক্টরের উপাংশ বিভাজিত হবে, যদি সেটা কোনো অ্যাঙ্গেল বরাবর থাকে। এই দুটো ক্ষেত্রে কোনো ভেক্টরের আমরা উপাংশ বিভাজন করতে পারবো না। আমরা এখানে দেখলাম কি, কোনো ভেক্টর যদি এইরকম, এই ভেক্টর এর মধ্যে যে কোনো একটা পজিশন থাকলে, তাহলে এটাকে F1 ধরলাম, F1 F2 F3 F4। ওকে, তাহলে F1 F2 F3 F4টা দেখুন, এই চারটে ভেক্টর যে অনুভূমিকের সঙ্গে কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে আছে, মানে পুরো কোনো দেখলাম এর সঙ্গে অ্যাঙ্গেল আছে, এর সঙ্গে অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা মানে একটা ইনক্লাইন অবস্থায় আছে। তাহলে কোনো ভেক্টর যদি ইনক্লাইন অবস্থায় বা কোণ করে থাকে, তাহলে সেটাকে অবশ্যই উপাংশে বিভাজন করা যাবে। কিভাবে, মানে তার পজিশন হিসাবে ভেক্টরটা কোন দিকে অভিমুখ করে আছে, সেই হিসাবে আমরা এই চারটে দেখালাম, এই চারভাবে আমরা উপাংশে বিভাজন করতে পারি। কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে, যার সঙ্গে কোণ করবে সেটা ভূমি হবে, আর যার সঙ্গে কোণ করবে না সেটা লম্ব হবে। তো যার সঙ্গে কোণ করবে সেটা ভূমি হলে কস হবে, অর্থাৎ যদি এটার সঙ্গে কোণ করে, এটা যদি F2 হয়, তাহলে এটা থিটা অ্যাঙ্গেল করলে বলতে পারি F2 কস থিটা, আর এটা হচ্ছে কি F2 সাইন থিটা। ওকে, এইভাবে প্রত্যেকটা আমরা ভাঙতে পারবো। তাহলে এখানে যদি আমরা অ্যাঙ্গেলটা এটা করে দেয় থিটা, তাহলে এটা হবে কি F4 কস থিটা, এটা হচ্ছে কি F4 সাইন থিটা। ব্যাস, এইভাবে মানে যার সঙ্গে কোণ করবে সেইটা দেখে নাও। আমার লব্ধি ভেক্টর হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা যেহেতু একটা কোণ করা অবস্থায় আছে, তাহলে এটাকে দুটো উপাংশে বিভাজন করা যাবে, একটা এইদিকে একটা এইদিকে। এবার ধরলাম এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এটা কী হবে F4 কস থিটা, এটা F4 সাইন থিটা। এই অ্যাঙ্গেলটাই নেবো, এইখানে কোনো অ্যাঙ্গেল নেবো না, দেখে নাও। এর সঙ্গে মিললাম, আমরা বিটাটাকে কিন্তু কোনোবারই নিইনি, আলফাটাকে নিয়েছি। তাহলে যদি বিটা নিতাম, তাহলে এটা কস হয়ে যেত, কখন এটা সাইন হতো না। তাহলে আলফা দেখে নিয়েছে এই ক্ষেত্রে, তা যার সঙ্গে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ভালো করে বুঝে নাও, যে কোনো লব্ধি ভেক্টর যদি থাকে, সে কোনো একটা বা যে কোনো একটা ভেক্টর যদি থাকে এবং সেটা ইনক্লাইন অবস্থায় থাকে, তাহলে অবশ্যই সেটা দুটো উপাংশে বিভাজিত হবে। এবার কোনটা ভূমি কোনটা লম্ব হবে, যার সঙ্গে কোণ করবে সেটা ভূমি হবে, অপরটা লম্ব হবে। তাহলে ভূমি করলে তাহলে সেটা কস থিটা হবে, যে ভেক্টরটা লব্ধি ভেক্টর থাকবে। F1 এর ক্ষেত্রে যদি এটা থিটা হয়, বা আমি ধরলাম এটা থিটা, যদি এইটা থিটা হয়, তাহলে এটা হবে কি F1 কস থিটা, আর এটা হবে কি F1 সাইন থিটা। ওকে, এইভাবে বিভাজিত হবে, অর্থাৎ যার সঙ্গে কোণ করবে সেটা ভূমি হবে, অপরটা লম্ব হবে। এবার দুটো কেস আছে, দুটো কেসে ভেক্টর বিভাজিত হয় না। তাহলে এইরকম কেসে থাকলে সমস্ত ক্ষেত্রেই ভেক্টর বিভাজিত হবে দুটো উপাংশে, কিন্তু একটা ক্ষেত্রে ভেক্টর বিভাজিত হবে না, কোনো উপাংশে ভাঙবে না। সেই দুটো কেস কি, যদি কোনো ভেক্টর পারপেন্ডিকুলার থাকে বা লম্ব থাকে, লম্ব ভেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা ভেক্টরের অভিমুখ এই বরাবর, ধরলাম F1, এটা একটা ভেক্টর আছে এই অভিমুখে, বা একটা আছে কি এই বরাবর ধরলাম এই অভিমুখে F2, তাহলে এই ভেক্টরগুলোকে আমরা উপাংশে বিভাজিত করব না। অর্থাৎ কোনো লম্ব ভেক্টরের ক্ষেত্রে, কোনো ভেক্টর যদি লম্ব বরাবর থাকে বা কোনো ভেক্টর পরে লম্ব পারপেন্ডিকুলার অবস্থা থাকে, তা সেই ভেক্টরকে আমরা কখনো উপাংশে বিভাজিত করব না বা পারবো না। সোজা কথা হচ্ছে, লম্ব ভেক্টরের ক্ষেত্রে কখনো উপাংশে বিভাজিত করা যাবে না। আর একটা হচ্ছে কি, মানে অনুভূমিক বরাবর, ওকে, বা হরাইজন্টাল, কোনো ভেক্টর যদি হরাইজন্টাল থাকে বা অনুভূমিক বরাবর থাকে, এই বরাবর থাকে, তাহলে কোনো ভেক্টর যদি এই বরাবর থাকে, অনুভূমিক বরাবর থাকে, তার অভিমুখ যেদিকে হতে পারে, কিন্তু সেটা
অভিমুখ যেদিকে ইচ্ছা থাকতে হবে কিন্তু অনুভূমিক অবস্থা থাকতে হবে। তাহলে এই একটা কেস, এই কেস আর এই দুটো কেস। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে লম্ব ভেক্টরের ক্ষেত্রে উপাংশ বিভাজিত করা যায় না, আর অনুভূমিক বরাবর কোনো ভেক্টর থাকলে তাকে উপাংশে বিভাজিত করা যায় না। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা আলোচনা করবো সেটা কি ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইনটা কি দেখুন, ওকে, ডিরেকশন কোসাইন কোসাইন, ওকে, এটা কি ধরলাম, ডিরেকশন কোসাইন কি ধরলাম, এটা ধরলাম এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কোনো একটা ভেক্টর ধরলাম, ঠিক আছে, কোনো একটা ভেক্টর ধরলাম, সেই ভেক্টরটা আমি আর ভেক্টরই ধরলাম, ওকে, পজিশন ভেক্টর আর ভেক্টর, ওকে, স্থানাঙ্ক ধরলাম কি এক্স ওয়াই, ওকে, এক্স ওয়াই স্থানাঙ্ক। তাহলে এক্স ওয়াই যদি স্থানাঙ্ক হয়, ধরলাম এই আর পজিশন ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে। তাহলে আলফা কোণ যদি করে তাহলে আমরা এটা ডট ডট টানতে পারি। তাহলে এখান থেকে এতটুকু কী হচ্ছে এক্স, তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে, তাহলে এখান থেকে বলতে পারি অতএব কস আলফা, ওকে, কস আলফা ইকুয়াল টু কী হবে দেখো, কস আলফা বাই ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর, ওকে, কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই আর, ওকে। তাহলে এটা কি বের করলাম, যে লব্ধি ভেক্টরটি, এখানে যে লব্ধি ভেক্টর আছে বা রেজাল্টেন্ট ভেক্টর আছে, সেই ভেক্টরটি বা পজিশন ভেক্টর, আর কে বলা হয় কি পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, ওকে, আর কে বলা কি পজিশন ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, ধরো একটা ভেক্টর বলে দিল, সেই ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা আমরা কীভাবে বের করবো, তাহলে কস আলফা, ওকে, কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, তাহলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই আর। ঠিক একইভাবে যদি এই লব্ধি ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে থাকে, তাহলে এখানটা তাহলে আমরা ডট ডট টানতে পারবো। তাহলে এক্ষেত্রে তাহলে এখান থেকে এতটুকু উচ্চতাটা কথা হচ্ছে ওয়াই হচ্ছে, তাহলে এটা এতটুকু ওয়াই। তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজের মতো উপরটা দেখে নাও, এই উপরের পার্টটা। তাহলে এক্ষেত্রেও যদি আমরা বিটা বের করতে বলে, তাহলে এখান থেকে দেখে নাও ওয়াই আর অতিভুজ, তাহলে এর ক্ষেত্রে যেহেতু বিটা আমি ভাবছি দেখে নাও, তাহলে এইটা ভুলে যাও, নিচেরটা উপরটা ত্রিভুজটা দেখো, তাহলে এর ক্ষেত্রে এইটা ওয়াই অক্ষটা ভূমি, তাহলে ওয়াই অক্ষটা যদি ভূমি থাকে তাহলে বলতে পারি যে কস বিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ওকে, তাহলে ওয়াই বাই আর, ওকে, ওয়াই বাই আর। তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু কী বলতে পারি কস ইনভার্স ওয়াই বাই আর, ওকে, কস ইনভার্স ওয়াই বাই আর। তাহলে লব্ধি ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা হচ্ছে কস ইনভার্স ওয়াই বাই আর, এইভাবে। নেক্সট হচ্ছে কি যদি জেড অক্ষের সঙ্গে, অর্থাৎ এখানটা যদি জেডও থাকে, এবার দেখুন এখানটা আমি জেড অক্ষ কী করে দেখাবো, 3D 2Dতে দেখাতে পারবো না, জেড অক্ষ মানে এটা জেড, তো না এই পেনটা এইভাবে খাড়া আছে, এক্স ওয়াই এই জেড, তাহলে এর সঙ্গে যে যদি কোণ করে তাহলে এখানে একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হবে, দেখে নাও ভালো করে দেখে নাও। এবার যদি আমরা লম্বভাবে টানি তাহলে এখানে সমকোণ ত্রিভুজ উৎপন্ন হবে, সমকোণ ত্রিভুজ উৎপন্ন হলে তাহলে এটা ভূমি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানটা জেড হয়ে যাবে, তাহলে এখানে বলতে পারি সিমিলারলি যদি আমি ধরলাম জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, তাহলে গামা ইকুয়াল টু কস ইনভার্স আমার জেড বাই আর, ওকে। তাহলে এই তিনটে মনে রাখো, একটা দুটো তিনটে। এরকম দিয়ে অনেক কটা কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন দিয়ে দেয় এটা, যে কোনো একটা ভেক্টর বলে তো সেই ভেক্টরটি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যেখানে রেজাল্টের ভেক্টরটা তোমাকে বলে দেবে, তাহলে সেখান থেকে আলফা বিটা গামা, তাহলে এক্স বাই আর ওয়াই বাই আর জেড বাই আর, তাহলে কস ইনভার্স কস প্রত্যেকটাতে কস ইনভার্স করে দেবে। এবার দেখেন এই কস আলফা এক্স বাই আর, কস বিটা এখানে যাওয়ার পেলাম কস আলফা কস বিটা এবং অ্যান্ড কস গামা আর কল্ড ডিরেকশন কোসাইন। ওকে, কস আলফা কস বিটা কস গামা এই তিনটাকে বলা হয় কি ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, তোমাদের বাংলা বই দেখবে দিক কোসাইন বলে লেখা থাকে। তাহলে এখান থেকে বললাম কস আলফাকে বলা হয় এল ইকুয়াল টু বলা হয় কি, এটাকে ডিনোট করা হয় এল দ্বারা, এল ইকুয়াল টু কস আলফা আর এম ইকুয়াল টু কস বিটা এবং এন ইকুয়াল টু কস গামা, ওকে। তাহলে দেখে নাও এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা আর এন ইকুয়াল টু কস গামা। তাহলে কস আলফাকে আমরা এল দ্বারা প্রকাশ করব, কস বিটাকে এম দ্বারা
এবং কস গামাকে এন দ্বারা, এবং এখান থেকে আমরা এটাও প্রমাণ করতে পারবো বা দেখাতে পারবো, সেটা কি দেখে নাও, যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমরা দেখাতে পারবো। কীভাবে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এল ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস এম ইকুয়াল টু কস স্কোয়ার বিটা প্লাস এন ইকুয়াল টু কস স্কোয়ার গামা। ওকে, তাহলে কস আলফা মানে কি জানি আমরা, কস আলফা যে অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করেছে অর্থাৎ এক্স বাই আর, তাহলে এখানে বলতে পারি কি এক্স বাই আর প্লাস কস বিটা হচ্ছে কি ওয়াই বাই আর, তার স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ার আছে, ওকে স্কোয়ার, প্লাস কস গামাটা হচ্ছে কি জেড বাই আর, তার স্কোয়ার। তাহলে এখান থেকে যে স্কোয়ার করি আমরা এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখে নাও, যদি কোনো স্থানাঙ্ক দেওয়া থাকে, এরকম যদি কোনো বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া থাকে, সেটাকে ভেক্টর কীভাবে কনভার্ট করে দেখে নাও। এখানে দেখে নাও যে আর ভেক্টর ইকুয়াল টু, তাহলে এক্স অক্ষ বরাবর কতটা ঘর গেছে দেখুন, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ গেছে, তাহলে কোনো ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর, তাহলে ডাইরেকশন হচ্ছে কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে এক্স পরিমাণ গেছে আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর গেছে এক্স পরিমাণ, প্লাস ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই পরিমাণ, ওয়াই জে প্লাস জেড কে। যে কোনো স্থানাঙ্ককে আমরা ভেক্টর কনভার্ট করতে পারি এইভাবে। স্থানাঙ্ক বলে দেবে এক্স ওয়াই জেড, ধরো এক্সাম্পল দিলাম, একটা স্থানাঙ্ক বলে দিলাম 2 3 -1, তাহলে এটাকে ভেক্টরে কনভার্ট করবো কী করে দেখো না, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, আর 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ব্যাস, কোনো ভেক্টর দেওয়া থাকে তাকে আমরা স্থানাঙ্ক কনভার্ট করতে পারি, অর্থাৎ স্থানাঙ্ক ইকুয়াল টু ভেক্টর করতে পারি, আর ভেক্টরটাকে আবার স্থানাঙ্ক করতে পারি। শুধু এক্স অক্ষ বরাবর যতটা ঘর গেছে তার সঙ্গে আই ক্যাপ, প্লাস ওয়াই অক্ষ বরাবর যতটা ঘর গেছে সেটা ইন্টু জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যতটা ঘর গেছে সেটা ইন্টু কে ক্যাপ। ব্যাস, এটা হচ্ছে আমার কি ভেক্টর হয়ে যাবে। আর ভেক্টর দেওয়া থাকলে আই জে কি এই যে সবগুলো সেটাকে স্থানাঙ্কতে কনভার্ট করে দেবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেছি, এখানে তাহলে পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে মান কী হবে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিই কত হচ্ছে দেখো, আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে কেটে গেল ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আছে দেখে নাও। ভেক্টর প্রথম আমরা কি ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ডট প্রোডাক্ট। ওকে, ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলা হয়, কারণ কি দুটো ভেক্টরের মধ্যে ডট করলে সেখানে যে রেজাল্ট পাবো সেটা স্কেলার আকারে পাবো। অর্থাৎ ধরলাম এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ওকে, এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর, আর এদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে যে আমরা ডট করি, অর্থাৎ এ ডট বি, ওকে, এ ডট বি যদি করি, তাহলে এ আর বি, এ ভেক্টর এবং বি ভেক্টর স্কেলার গুণ এ বি ইন্টু এ আর বির মধ্যে যে অ্যাঙ্গেল আছে তার কোসাইন হবে, তার অর্থাৎ কস থিটা। ব্যাস, এইটা অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ হচ্ছে দেখবে এ হচ্ছে ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর, আর এ বি এটাও স্কেলার, আর এ কস থিটাও স্কেলার। তাহলে এ ডট বি দুটো ভেক্টরের মধ্যে ডট করলে আমরা রেজাল্ট হিসাবে কি পাচ্ছি, স্কেলার পাচ্ছি। সেই জন্য ডট প্রোডাক্টকে আবার স্কেলার প্রোডাক্টও বলা হয়। ওকে, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কী কী পাবো দেখো না, এখান থেকে আর একটা এক্সাম্পল দিতে পারি, এটা সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান, কৃতকার্য, এফ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এটা আমরা আগে ক্লাস 9-এ বা আরও ক্লাসের নিচে ক্লাসে আমরা দেখেছিলাম যে কৃতকার্য হচ্ছে কি এফ ডট এস, এফ ডট এসের গুণ ডট প্রোডাক্ট ছিল হচ্ছে আমার কৃতকার্য। এখানে এফ ডট এসকে আমরা এইভাবে বলতে পারি এফ এস কস থিটা। ওকে, এফ এস কস থিটা। তাহলে এফ এস কস থিটা, এখান থেকে আমরা একটা জিনিস জেনেছিলাম যে কার্যহীন বল কাকে বলে। কোনো কার্যহীন বল হচ্ছে কোনো যদি প্রযুক্ত বল এবং প্রয়োগবিন্দু সরণ যদি পরস্পর লম্ব হয়, সেখানে সেই কার্যকে বলা হয় কি কার্যহীন বল। অর্থাৎ কোনো সুটকেসকে তুমি যে বয়ে নিয়ে যাও, তার নিয়ে যাচ্ছ সামনের দিকে কিন্তু বল প্রযুক্ত হচ্ছে ওর ওজনটা নিচের দিকে, তাহলে এখানে যে কার্য সেটাকে কার্যহীন বল বলা হয়। অর্থাৎ প্রয়োগবিন্দু সরণ যদি এই দিক বরাবর হয়
এবং প্রযুক্ত বল যদি এই দিক বরাবর হয় তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি, তাহলে এই কার্যকে বলা হয় কি কার্যহীন বল। কী করে কার্যহীন বল হচ্ছে দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে এফ এস কস থিটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি, তাহলে এখানে কস 90 0, তাহলে 0 যাবে, এই কার্য করবে না। তাহলে কার্যহীন বল এই জন্য একে কার্যহীন বল বলা হয়, কারণ এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি, সেই কারণে। তা দেখুন তাহলে আমরা পেয়ে গেলাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখান থেকে কয়েকটা জিনিস আমরা জানবো, তাহলে এটা কি এ ডট বি ইকুয়াল টু যা হবে বি ডট এ সেম হবে, ওকে, মানে বিনিময় সূত্র কমিউটেটর ল এটা ফলো করে, এ ডট বি ইকুয়াল টু যা হবে বি ডট এ সেম হবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা যে কি যদি আমরা একই ভেক্টর ইউনিট ভেক্টরের মধ্যে ডট করি, অর্থাৎ আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে করি, তাহলে এর মান 1 হবে, ওকে। কী করে আমি একটু তোমাদের হালকা করে দেখিয়ে দিই, খুবই সহজ। কী হয় দেখে নাও, যদি আমি এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ ধরলাম এবং বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপই ধরলাম, তাহলে আই ডট আই ইকুয়াল টু আই ক্যাপের মড মান আই ক্যাপের মান কস, তাহলে একই অভিমুখে দুটো ভেক্টর আছে আই ক্যাপ, তাহলে দুটো ভেক্টরে একই অভিমুখ, তার দুটো হচ্ছে এক্স অক্ষ, যদি এটা এক্স অক্ষ বলি তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, তাহলে এই দিকে আছে, তাহলে একই দিকে অভিমুখ বলে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি যাবে, তাহলে কস 0 ডিগ্রি, তাহলে 1 × 1 × cos 0 1, তাহলে হচ্ছে 1 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে মান কত পেয়ে যাব 1 পেয়ে যাব। তাহলে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। এখানে আর একটা বিষয় আছে, সেটা যে কি আর একটা পয়েন্ট আছে বলতে পারি, সেটা হচ্ছে আই ডট জে, যদি দুটো ভেক্টর ইউনিট ভেক্টর আলাদা আলাদা ডট করি, অর্থাৎ আই ডট জে, জে ডট কে এবং কে ডট আই, মানে দুটো যদি আলাদা ইউনিট ভেক্টর আমরা ডট করি সেখানে তার মান আমরা 0 পাবো। কী করে 0 পাবো সেটা একটু দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। খুবই সহজ আছে, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট খুব সহজ আছে, এটা তোমরা মানে এই ভিডিওতে যদি ভালো করে দেখো সেখান থেকে তোমরা খুব সহজে বুঝতে পেরে যাবে। তা দেখে নাও, আমি এ ভেক্টর ইকুয়াল টু ধরলাম আই, ওকে, এবং বি ভেক্টর ইকুয়াল টু ধরলাম জে, তাহলে আই যে ধরলে তাহলে আই ডট জে ইকুয়াল টু আই ক্যাপের মড জে ক্যাপের মড কস, তাহলে আই জে, ওকে, আই জের মধ্যে অ্যাঙ্গেল কত হতে হবে, আই হচ্ছে এক্স অক্ষ আর জে হচ্ছে কি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই আর এক্স আর ওয়াইয়ের মধ্যে কোন কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি। এবার আমরা জানি কি কস 90 ডিগ্রির মান 0, তাহলে এখানে টোটালটা 0 চলে আসবে, সেই কারণে এর প্রত্যেকটার মান 0 চলে আসবে। তাহলে আমরা যদি যে কোনো একটা ভেক্টর নিই, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস a1 আই ক্যাপ a2 জে ক্যাপ, ওকে, প্লাস a3 কে ক্যাপ যদি নিই, এবং বি ভেক্টর ইকুয়াল টু b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ নিই, তাহলে এদের মধ্যে যদি আমরা ডট করি তাহলে কী পাবো দেখে নাও। তাহলে এখান থেকে যদি আমরা এই দুটো সূত্র ফলো করি, আমরা এখান থেকে যদি এদের মধ্যে ডট করি তাহলে কী পাবো দেখে নাও। তাহলে বলতে পারি কি, অতএব এ ডট বি ইকুয়াল টু a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, ওকে, ডট তারপরে কী আছে দেখে নাও b1 আই ক্যাপ b2 জে ক্যাপ b3 কে ক্যাপ, তাহলে ডট হলে দেখে নাও আয়ের সঙ্গে আই ডট, তাহলে a1 b1, ওকে, a1 b1 গুণ করলাম স্কেলার দুটো, এর আই ডট আই করলে কত হবে দেখে নাও, আমরা জানি আই ডট আই 1, তাহলে 1 হয়ে যাবে, প্লাস আই জে a2 a1 b2 আই জে করলে কত 0 যাবে দেখে নাও। যখনই মানে দুটো আলাদা ইউনিট ভেক্টরের মধ্যে ডট করবো দেখুন, যখনই দুটি আলাদা ইউনিট ভেক্টরের মধ্যে ডট করবো তখন তার ভ্যালু 0 হয়ে যাবে, সেই আমরা আলাদাগুলো নেবো না, শুধু ইকুয়ালগুলো নেবো, অর্থাৎ a1 b1, তারপর হচ্ছে জে সঙ্গে করবো a2 b2 প্লাস a3 b3, তাহলে দেখুন আমরা কার সঙ্গে কার ডট করলাম, আয়ের সঙ্গে আই ডট, জের সঙ্গে জে ডট, কে সঙ্গে কে ডট, বাদ বাকি আমরা নেবো না কারণ সেগুলো সবই 0 আসবে। দেখে নাও a1 b1 করলাম আই ডট আই 1, সে 1 হয়ে গেল, a2 b2 জে ডট জে 1, ওকে, কারণ দেখে নাও জে ডট জে 1 আছে, তারপর দেখে নাও a3 b3 কে ডট কে 1 a3 b3, তাহলে এইটাই হচ্ছে আমার a ডট বি, ওকে। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলা এখানে দেখালাম, এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো দুটো ভেক্টরের মধ্যে ডট করতে পারি। নেক্সট আর একটা জিনিস আমরা এখানে বুঝবো, সেটা হচ্ছে কি যদি দুটো ভেক্টরে অ্যাঙ্গেল বের করতে থাকে কী করে বের করবো দেখো না, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর,
বিটুইন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে কী হবে দেখো, আমরা জানি কি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু বলতে পারি কি এ ডট বি বাই এ বি। তাহলে বা থিটা ইকুয়াল টু কস ইনভার্স ওকে এ ডট বি বাই এ বি। তাহলে এইভাবে আমরা যে থিটা মানে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে পারবো। দেখানো কীভাবে দেখানো, তাহলে আমার দেখানো কস ইনভার্স, তাহলে এ ডট বি দুটো ভেক্টর যদি আমার গিভেন থাকে তাদের ডট প্রোডাক্ট আমরা এইভাবে বের করতে হবে। তাহলে এ ডট বি বের করলাম। এবার এ ভেক্টরের মান, শুধু এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কীভাবে বের হবে দেখানো, আমরা জানি এটা প্রথম পার্ট 1ই তোমাদের শিখিয়েছিলাম যে কোনো ভেক্টরের মান কীভাবে বের করতে হয়। তাহলে এ ইকুয়াল টু রুট অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার ওকে a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু রুট অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ওকে প্লাস b3 স্কোয়ার। ব্যাস এইভাবে এ আর বি বের করবো, এখানে বসিয়ে দেবো, আর এ ডট বি বের করবো, ব্যাস এখান থেকে হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা কোনো ভেক্টর প্রজেকশন বের করবো অন্য ভেক্টরের ওই মুখে। অর্থাৎ আমরা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। projection of a vector a along b ওকে, আমরা a ভেক্টরের প্রজেকশন বের করতে গেলে b অভিমুখে, অর্থাৎ আমার যদি এই দিক বরাবর b ভেক্টর থাকে ওকে b ভেক্টর আছে, আর এই দিক বরাবর আমার a ভেক্টর আছে, তাহলে এর সঙ্গে যদি থিটা কোণ করে থাকে দেখো, আমরা নর্মালি উপাংশ বিভাজন দেখিয়েছিলাম, সেটা কি কোনো ভেক্টর যদি কার সঙ্গে থিটা কোণ থাকে তাহলে এটা এফ ভেক্টর, তাহলে এটা কী হচ্ছে এফ কস থিটা, তাই না? তাহলে যদি বি ভেক্টরের অভিমুখে, যেদিকে বি ভেক্টর আছে ওই অভিমুখে এ ভেক্টরের উপাংশ কী হবে, তাহলে এর উপাংশ হবে কি এ কস থিটা। ওকে, দেখে না এ কস থিটা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এ কস থিটা কোন দিক হচ্ছে কি এ কস থিটা বি অভিমুখে, তাহলে এখানে বলতে পারি অতএব এ কস থিটা। ভালো করে দেখে নাও, আমি এ ভেক্টরের অভিমুখ বের করতে চাইছি কোন দিকে বি, বা এ ভেক্টরের প্রজেকশন বের করতে চাইছি কোন কার অভিমুখে বি ভেক্টরের অভিমুখে, অর্থাৎ এ ভেক্টরের বি ভেক্টরের অভিমুখের উপাংশটা কি সেটা বের করতে চাইছি। তাহলে কী করে বের করতে গেল, যদি বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরটি থিটা কোণে থাকে তাহলে এটা হবে কি এ কস থিটা। আমি ঠিক এটা অপোজিট দিয়ে যেতে করতাম, বি ভেক্টরের প্রজেকশন যদি বের করতাম এ ভেক্টর অভিমুখে তাহলে এটা হতো বি কস থিটা। যেহেতু এ ভেক্টরের প্রজেকশন বের করতে বলা হচ্ছে বি ভেক্টর অভিমুখে, তাহলে নেবো কি এ কস থিটা নেবো বি ভেক্টর অভিমুখে। তাহলে এ কস থিটা নিলাম, এখান থেকে লিখছি দেখো না, তাহলে এ কস থিটা, তাহলে এ ইন্টু ওকে, তাহলে এ ইন্টু কস থিটা ইকুয়াল টু কী পেয়ে পেয়েছিলাম আমরা ডট প্রোডাক্ট থেকে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, সেখান থেকে কস থিটা আমরা পেয়েছিলাম কি এ ডট বি বাই ই বি ওকে, সেই মানটা এখানে বসাবো। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি, দেখো খুবই সহজ। আমি এ কস থিটা লিখলাম, কস থিটার জায়গায় কী করলাম দেখে নাও, যে আমার যে মেন ডট প্রোডাক্টের যে ফর্মুলা ছিল এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, সেখান থেকে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি, তাহলে সেটা করলাম এ বি। তাহলে এই এ কাটলাম, কারণ এইটাও স্কেলার এটাও স্কেলার, তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও এ ডট বি বাই বি ওকে, এটা বি ভেক্টর এটা বি স্কেলার, তাহলে এখান থেকে এটাকে আরেকটু আমরা সাজিয়ে লিখতে পারি এ ডট বি ভেক্টর বাই বি। এবার দেখে নাও যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি কি এক্স ভেক্টর হলে এক্স ইন্টু এন ক্যাপ এর ভেক্টর অভিমুখ, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু এক্স ভেক্টর বাই এক্স। কোনো ভেক্টর আর ভেক্টরের মান ভালো করে দেখে নাও, কোনো ভেক্টর আর ভেক্টরের মান সেটা হচ্ছে তার অভিমুখ। তাহলে একইভাবে বলতে পারি যে বি ভেক্টর ইকুয়াল টু বি ইন্টু বি ক্যাপ, আমি বি ক্যাপ দিলাম এখানে, যে বি ভেক্টরের অভিমুখ কোন দিকে আমি জানি না সেটা বি ক্যাপ দিলাম, তাহলে বা বলতে পারি বি ক্যাপ ইকুয়াল টু বি হচ্ছে কি বি ভেক্টর, বি ক্যাপ হচ্ছে বি ভেক্টরের ইউনিট ভেক্টর, তাহলে বি ক্যাপ ইকুয়াল টু বি ভেক্টর বাই বি। তাহলে এখানটা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি কি দেখে নাও এ ভেক্টর ডট বি ক্যাপ, এটা হচ্ছে কি এ কস থিটা। তাহলে এই অভিমুখে এ ভেক্টর দেখে নাও, তাহলে আমি বলতে পারি কি বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের প্রজেকশনটা কি হবে এ ডট বি ক্যাপ, এ ডট বি ক্যাপ, অর্থাৎ আমি সবথেকে ভালো বলবো এইটাকে মনে রাখা, কারণ ক্যাপ তো আমার জানা থাকবে না, সর্বদা সেটা সবথেকে মনে রাখবে এটা কি যে প্রজেকশন অফ এ অ্যালং
বি ইজ, সেটা কী হবে, সেটা হচ্ছে কি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। ওকে, এটা মনে রাখবে। অর্থাৎ তোমাকে দুটো ভেক্টর বলে দেবে, তোমার দুটো ভেক্টর বলে দেবে, সেখান থেকে বলবে কি যে কোনো একটা ভেক্টর পজিশন বের করতে দেবে, যার অভিমুখে বলবে তার শুধু ভেক্টর বাই বি ভেক্টর বি। ওকে, তার মানে এ ভেক্টরের এ ভেক্টর করব আর বি ভেক্টরের ডাইরেকশন বের করবো। অর্থাৎ এখান থেকে আমি কী করে দেখে নাও, যদি আমার বি ভেক্টর বলে দেওয়া থাকে তাহলে সেখানে বি ক্যাপটা বের করতে পারবো, খুবই সহজে বের করতে পারবো। দেখে নাও বি ভেক্টর বাই বি, দেখে নাও আমাকে যদি বি ভেক্টর বলে দেওয়া থাকে, বি ভেক্টর যদি আমাকে বলে দেওয়া থাকে তাহলে আমরা বি ক্যাপটা খুব সহজে বের করতে পারবো। কী হবে, প্রথমে কি বি ভেক্টরের মানটা বের করবো, তাহলে বি ভেক্টর থেকে বি ভেক্টরের মানটা ভাগ করবো, ভাগ করে যা আসবে সেটা বি ক্যাপ, সেই বি ক্যাপটা এখানে বসাবো, বসিয়ে ডট করলেই আমার মানটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তাহলে ক্রস প্রোডাক্টটা কি, ডট প্রোডাক্টে যা আলোচনা করলাম এই থিওরিগুলো নিয়ে তোমার প্রবলেম প্র্যাকটিস করবে। তাছাড়া আমি চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেলে এই চ্যাপ্টারের উপর টোটাল একটা ভিডিও করব, ডট ক্রস প্রোডাক্টের উপরে বা টোটাল ভেক্টরের উপরে যেরকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো দেখো না, তো নেক্সট আমরা ক্রস প্রোডাক্টটা আলোচনা করব। ক্রস প্রোডাক্ট, ওকে, ক্রস প্রোডাক্ট ধরুন দুটো ভেক্টর আছে, এ ভেক্টর এদিকে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এদিকে হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যে কোণ হচ্ছে এটা থিটা। তা দুটো ভেক্টর যদি থাকে তাদের মধ্যে কোণ যদি থিটা হয়, ওকে, তাদের ক্রস করলে অর্থাৎ এ ক্রস বি, ভেক্টর ক্রস করা মানে হচ্ছে কি ঘূর্ণন, ঘোরানো, কোনো জিনিসকে ঘোরাচ্ছে, যেমন কক স্ক্রু, কোনো স্ক্রু দেখবে ম্যাক্সওয়েল কক স্ক্রু তোমার নিয়ম ছিল দেখবে, সেইখানে যে ঘূর্ণনটা আছে সেই ঘূর্ণনটা অ্যাকচুয়ালি ভেক্টর ক্রস প্রোডাক্ট। ক্রস করা মানে হচ্ছে ঘূর্ণন করা। ওকে, যেমন টর্কের ক্ষেত্রে দেখেছিলে যে টাও ইকুয়াল পি ক্রস ই, যে কোনো টাও ভেক্টর দেখবে সেটা ক্রস প্রোডাক্ট হয়। ক্রস মানে হচ্ছে ঘূর্ণন, যেমন টর্ক যেন ঘূর্ণন সৃষ্টি হয় টর্কের ফলে, ঠিক একইভাবে। তাহলে এটা যদি আমি এ ক্রস বি করি, এ ক্রস বি করলে কীভাবে দেখে নাও, তাহলে হচ্ছে এ পি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা হচ্ছে ডাইরেকশন, ভেক্টর ওই মুখটা কোন দিকে হবে। তা দেখে নাও এ আর বি দুটো মিলিয়ে ভেক্টর, এটা ভেক্টর আছে, আর এই টোটাল হচ্ছে এ বি সাইন থিটা হচ্ছে ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে কি ডাইরেকশন। তাহলে দেখুন লেফট হ্যান্ড সাইড ভেক্টর এবং রাইট হ্যান্ড সাইড ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, তাহলে এটাও ভেক্টর, তাহলে এই টোটালটাও মিলে কি হচ্ছে ভেক্টর হচ্ছে। তাহলে অবশ্যই তাহলে দেখতে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে আমরা রেজাল্ট হিসাবে ভেক্টর পাবো, সেই জন্য ক্রস প্রোডাক্টকেও ভেক্টর প্রোডাক্ট বলা হয়। ওকে, তাহলে এর একটা অভিমুখ, যেহেতু ভেক্টর তাহলে এর একটা অভিমুখ থাকবে, সেই জন্য এন ক্যাপ দিচ্ছি। এবারে এখানে অভিমুখ কোন দিকে হবে দেখে নাও, যদি আমরা এ ক্রস বি করে এইভাবে ঘোরাচ্ছি, অর্থাৎ কোনো বোতলের ছিপিকে যদি এইভাবে ঘোরানো হয়, দেখে নাও যদি কোনো এটা পেনের বা বোতল ছিপিকে যদি আমরা এইভাবে ঘোরাই, তাহলে এই বোতলের ছিপিটা কোন দিকে যাবে, তার অভিমুখ কোন দিকে হবে, উপর দিকে উঠবে, তাই না, খুলে যাবে। এবার ঘুরিয়ে দেখো, তাহলে বোতলের ছিপিটা খুলে যাবে, খুলে যাওয়া মানে কি উপর দিকে উঠবে, তাহলে এই ডাইরেকশনটা কোন দিকে, উপর দিকে হবে। তাহলে এইভাবে যদি আমরা এ ক্রস বি, ওকে, ভেক্টরটা দেখো নাও এইভাবে আছে, ধরলাম এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, ধরলাম এইভাবে দুটো ভেক্টর আছে, ঠিক আছে, এইভাবে দুটো ভেক্টর আছে, তাহলে যদি আমরা এই দুটো ভেক্টরকে ক্রস করি এইভাবে, ওকে, এই অভিমুখে, এই ঠিক অভিমুখে যদি ক্রস করে তাহলে এর অভিমুখ কোন দিকে হবে, উপর দিকে। দেখে নাও এইভাবে ঘোরাও, এইভাবে খুললে কোন দিকে হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, খুলে যাচ্ছে, তাহলে এর অভিমুখটা উপর দিকে হবে এইভাবে। তাহলে এখানটা আমরা বলতে পারি, এখানে দেখে নাও, তাহলে এটা অভিমুখ কোন দিকে হবে, এই অভিমুখে। তাহলে এটা হচ্ছে কি এ ক্রস বি, এর ডাইরেকশন হচ্ছে এন ক্যাপ উপর দিকে। তাহলে আমরা লব্ধি ভেক্টর বলতে পারি কি, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ক্রস বি। ওকে, সি ভেক্টর ইকুয়াল টু এ ক্রস বি, এবং এর অভিমুখ কোন দিকে হবে, উপর দিকে হবে। এবার এখানে দেখে নাও, তাহলে আমরা কি করলাম, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে ঘোরালাম, তাহলে এর সঙ্গে বি এর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে এ ক্রস বি, তাহলে এই রোটেশন হিসাবে সেটা তার অভিমুখ দিকে হবে, উপর দিকে, অর্থাৎ এন ক্যাপটা উপর দিকে হবে। ঠিক একইভাবে যদি আমরা বি ক্রস এ করি, অর্থাৎ আমরা এইভাবে ঘোরাচ্ছি এই অভিমুখে, তাহলে যদি এই অভিমুখে ঘোরালে ঘুরে মানে উপর দিকে ডাইরেকশন হয় বা খুলে যায়, তাহলে তার উল্টো দিকে হচ্ছে কি, তাহলে মুখটা এটাই যাবে, অর্থাৎ তার ডাইরেকশনটা নিচের দিকে হবে। তাহলে বি ক্রস এ করলে সেই ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিকে, অর্থাৎ এটা হচ্ছে বি ক্রস এ ভেক্টর। ওকে, এটাকে আমরা সি ভেক্টর ড্যাশ দিলাম। তাহলে এর অভিমুখটা হবে কি, এই দিকে যদি এন ক্যাপ নিই তাহলে এটা কত হবে, মাইনাস এন ক্যাপ। ওকে, তাহলে এটা যদি আমরা এন ক্যাপ নিই তাহলে এই দিকেটা কী হবে, মাইনাস এন ক্যাপ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি তাহলে বি ক্রস এ ইকুয়াল টু এ বি
সাইন থিটা, কারণ এ বি তো মান স্কেলার মান, আমরা এ বি বলতে পারি সাইন থিটা, ডাইরেকশানটা কী হবে এক্ষেত্রে মাইনাস এন ক্যাপ, তাহলে এখান থেকে বলতে পারি মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ বি সাইন থিটা এন ক্যাপ মানে কী পেয়েছিলাম আমরা এ ক্রস বি, তাহলে বলতে পারি বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ভেক্টর মানে কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল ফলো করে না। ওকে, এখান থেকে একটা কোশ্চেন থাকে তোমাদের প্রায় দেখবে কোশ্চেন থাকে যে এ ক্রস বি এবং বি ক্রস এ এদের মধ্যবর্তী কোণ কত, অ্যাঙ্গেলটা কত, এ ক্রস বি এবং বি ক্রস এ এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ তাহলে দেখে নাও এ ক্রস বির কোণটা এই দিকটা আর বি ক্রস এটা এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। এটা তোমরা লিখে রাখতে পারো যে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, কারণ দেখে নাও বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস অফ এ ক্রস বি, তাহলে মাইনাস মানে অপোজিট ডাইরেকশান, অপোজিট ডাইরেকশন হলে কি 180 ডিগ্রি কোণ হয়ে যাবে। ওকে, তো নেক্সট এখানে দেখে নাও আর একটা কিছু, এখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেইগুলো দেখে নাও। তাহলে দেখে নাও আমরা কি লিখলাম কি এখানে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। আবার এ ক্রস বিকে লিখলাম কি ধরি যে সি ভেক্টর ইকুয়াল টু এ ক্রস বি, যেহেতু এ ক্রস বি করলে আমরা ভেক্টরই ফিরে পাবো, তা সেই ভেক্টরকে একটা সিঙ্গেল ভেক্টর কনভার্ট করতে পারি, সেটাকে আমি সি ভেক্টর দিলাম, তা সি ভেক্টর ইকুয়াল টু এ ক্রস বি। আবার আমরা জানি কি সি ভেক্টর ইকুয়াল টু কোনো ভেক্টর ইকুয়াল টু ভেক্টরের মান সে ভেক্টর মড এন টু এন ক্যাপ। ওকে, তাহলে সি ভেক্টর কী ছিল এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর মড মানে কি এ ক্রস বি তার মড ইন্টু এন ক্যাপ। ওকে, তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে যদি আমরা 2 নম্বর বলি, তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করে বলতে পারি কি যে এন ক্যাপ আছে, তাহলে এ ক্রস বি মড মানে কি হচ্ছে দেখে নাও এইটা আসছে, তাই না, এ ক্রস বি এ ক্রস বি এ ক্রস বি মড মানে এ বি সাইন থিটা, তাহলে এখানে বলতে পারি কি অতএব এ ক্রস বি মড ইকুয়াল টু এ বি সাইন থিটা। ওকে, এটা একটু মনে রাখবে যে এ ক্রস বি মড ইকুয়াল টু এ বি সাইন থিটা। এখান থেকে আমরা এন ক্যাপও বের করতে পারি, এন ক্যাপ যদি বলে যে যে ভেক্টর এ ক্রস বি ভেক্টর হচ্ছে তার অভিমুখ বা ডাইরেকশনটা কোন দিকে হবে, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু বলতে পারি কি এ ক্রস বি বাই এ ক্রস বি মড। প্রত্যেকটা লাইন যেগুলো আমি করছি এখানে বোর্ডে প্রত্যেকটা কিন্তু তোমরা খাতায় নোট রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন অনেক করা থাকে, প্রবলেম অনেক প্র্যাকটিস করতে হবে এখান থেকে। ওকে, তাহলে এগুলো আমরা জানতে পারলাম যে এ ক্রস বি মড মানে এ বি সাইন থিটা, এন ক্যাপ ইকুয়াল টু এ ক্রস বি বাই এ ক্রস বি মড। এখান থেকে একটা কোশ্চেন আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহু হচ্ছে এ আর বি ভেক্টর হলে তার সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ মানে এ ক্রস বি মড, এটা প্রমাণ করে ত্রিভুজ এবং সামান্তরিক দুটোর ক্ষেত্রেই দেয়, ত্রিভুজের ক্ষেত্রে দেয় এবং সামান্তরিক ক্ষেত্রে দেয়। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ অফ মড অফ এ ক্রস বি, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে এখানে দেখে নাও যদি কোনো একটা ত্রিভুজ দিয়ে দেয়, তাহলে এই ত্রিভুজ এটা হচ্ছে বি ভেক্টর ধরলাম, এটা হচ্ছে এ ভেক্টর ধরলাম, এদের মধ্যবর্তী কোণ থিটা ধরলাম, তাহলে এর ক্ষেত্রফল কোনটা হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা লম্ব টানি, লম্ব টানলে তাহলে দেখে নাও এটা হচ্ছে অতিভুজ, তাই না, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব হলে কি তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরের অতিভুজ, তাহলে এটা ভূমি হলে লম্বর উপাংশটা কী হবে, এই উপাংশটা আমরা জানবো এটা কী হবে বি কস থিটা, তাহলে এই উপাংশটা কী হবে বি সাইন থিটা, তাই না, বি সাইন থিটা। তাহলে আমি যদি এটা ত্রিভুজের নাম দিই পি কিউ আর, তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে বলতে পারি দ্য এরিয়া অফ দ্য এরিয়া of triangle PQR is কি হবে, এটাকে আমি ধরলাম এ সারফেস এরিয়া এস দিলাম, হাফ ইন্টু বেসটা কী আছে দেখে নাও এ ইন্টু হাইটটা কী আছে বি সাইন থিটা, তাহলে এখান থেকে বলতে পারি 1/2 এ বি সাইন থিটা। ওকে, হাফ ইন্টু এ বি সাইন থিটা। এবার এ বি সাইন থিটা ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম এ ক্রস বি মড, তাহলে এখান থেকে বলতে পারি কি 1/2 এ ক্রস বি। তাহলে এখান থেকে বুঝলাম কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত হবে হাফ অফ এ ক্রস বি মড। ওকে, হাফ অফ এ ক্রস বি মড, এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে দেখো, সামান্তরিকের ক্ষেত্রফলটা কি, একটা সামান্তরিক মানে দুটো ত্রিভুজ নিয়ে তৈরি,
ভালো করে ভেবে না, একটা সামান্তরিক মানে হচ্ছে দুটো ত্রিভুজ না তৈরি, তাহলে ডবল হয়ে যাবে, অর্থাৎ হাফ থাকবে না। ওকে, তাহলে এটা হচ্ছে সামান্তরিক আছে, এই দিক বরাবর এ ভেক্টর আছে, এই দিক বরাবর আমার বি ভেক্টর আছে, তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় আর এখান থেকে যদি আমি লম্ব টানি, ওকে লম্ব টানি, তাহলে এটা কী উপাংশটা কী হবে, তাহলে এটা বি সাইন থিটা। ওকে, এটা লম্ব, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি কি হাফ ইন্টু মানে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এস ইকুয়াল টু বলতে পারি কি ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা হচ্ছে বি সাইন থিটা, আর সেখান থেকে আমরা বলতে পারি কি এ বি সাইন থিটা বা মড অফ এ ক্রস বি। ওকে, মড অফ এ ক্রস বি। ওকে, তাহলে এইভাবে আমরা ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। সবথেকে সহজ হচ্ছে কি একটা সামান্তরিক মানে কি দুটো ত্রিভুজ, একটা সামান্তরিক মানে দুটো ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ অফ এ ক্রস বি, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি 2 দিয়ে গুণ করে দিলে তাহলে এ ক্রস বি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা এখানে কিছু ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করব। ইউনিট ভেক্টর যদি আমরা ক্রস করি তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো না, কোনো ইউনিট ভেক্টরের যদি আমরা ক্রস করে দিই তাহলে কী হবে, অর্থাৎ যদি এটা প্রমাণ করতে দেয়, প্রমাণ করো আই ক্রস আই, ওকে জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু 0 ভেক্টর। ওকে, তাহলে এই দুটো এগুলো যে সিমিলার ভেক্টর, যেমন আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে করেছিলাম একই ভেক্টরের মধ্যে ডট করলে সেটা 1 হয়, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একই ভেক্টরের মধ্যে ক্রস করলে সেটা 0 হবে। কারণ দেখে নাও, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ধরলাম এটা আমি এক্স ওয়াই নিলাম, এক্স ওয়াই, এই বরাবর আই ক্যাপ, এই বরাবর জে ক্যাপ। ওকে, জে ক্যাপ, তাহলে আমি নিলাম কি এ ভেক্টর ইকুয়াল টু আই আর বি ভেক্টর ইকুয়াল টু আই, দুটোই আই নিলাম। তাহলে আই ক্রস আই ইকুয়াল টু আমরা জানি কি এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন ক্যাপ। তাহলে এখানে দেখে নাও এ হচ্ছে কি আই ক্যাপের মড, বি হচ্ছে কি আই ক্যাপের মড সাইন। এবার দেখুন আই ক্রস আই, আই একই সিমিলার ভেক্টর, তাহলে একই ভেক্টর যদি একই অভিমুখে থাকে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, অর্থাৎ সাইন 0। তা 0 করলে কত পাবো আমরা, 0ই পেয়ে যাব, তার টোটাল 0 হবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা দেখাতে পারি, তাহলে এটা প্রত্যেকটা সিমিলার ভেক্টরের মধ্যে ক্রস করলে সেটা 0 হয়ে যাবে। আর কি যদি আমরা আই ক্রস জে করি সেটা দেখবে কে ভেক্টর হবে, আর কি দেখবে জে ক্রস কে করলে দেখবে আই হবে, আর কে ক্রস আই করলে দেখবে জে হবে। ওকে, এটা হবে জে ভেক্টর হবে। নেক্সট এর অপোজিটটা যদি নিই আমরা, এটা জাস্ট উল্টে যদি দিই, আমরা এটা আগে দেখালাম উল্টো হলে মাইনাস চলে আসে, ঠিক একইভাবে যদি আমরা জে ক্রস আই করি এর অপোজিটটা নিই সেটা মাইনাস কে হবে। তারপরে দেখে নাও কে ক্রস জে যদি নিই সেটা হবে কি মাইনাস আই, আর আই ক্রস কে যদি নিই এটা হবে কি মাইনাস জে। এই দুটোই ভালো করে মনে রাখবে। এখানে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, অপোজিটটা তোমরা নিজে থেকে করে নেবে, দেখুন পরবর্তীগুলো করে নেবে। আমি একটা দেখেছি, ধরলাম এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু জে ক্যাপ। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ ধরলাম, বি ভেক্টর ইকুয়াল টু জে ক্যাপ ধরলাম। এবার দেখেন মান বসাচ্ছি, তাহলে আই ক্রস জে ইকুয়াল টু আই ক্যাপের মড জে ক্যাপের মড সাইন, অ্যাঙ্গেলটা দেখে নাও, তাহলে আই আর জে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90। এবার ডাইরেকশনটা কোন দিকে হবে, এন ক্যাপটা আমরা কী নেবো দেখে নাও, যদি আই আর জে ক্রস করি, ওকে ক্রস করাচ্ছি মানে আমি এটাকে এই দিকে ঘোরাচ্ছি, এইভাবে যদি ঘোরাই তাহলে এইভাবে ঘোরালে এর অভিমুখটা কোন দিকে উপর দিকে, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ কে ক্যাপ হবে। দেখে নাও এক্স আর ওয়াই এই দুটোকে এইভাবে ঘোরাও, ওকে এবার টুইস্ট করো, ওকে এভাবে ঘোরাচ্ছ, তাহলে এইভাবে যদি ঘোরায় তাহলে কোন দিকে এর অভিমুখটা কোন দিকে হবে, লব্ধি ভেক্টরটার সেটা বোর্ডের এইদিকে 3D বরাবর হলে জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর হলে সেটা কে ক্যাপ হবে, তাহলে সেটাকে আমরা কে ক্যাপ বলছি। তাহলে এটা 1 × 1 × 1 × কে ক্যাপ, তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কে ক্যাপ। ঠিক একইভাবে তোমরা যদি জে ক্রস কে করো, অর্থাৎ এখানে যদি আমার থাকে ভেক্টরটা কে ভেক্টরটা, তাহলে জে ক্রস কে করলে তাহলে এটা যদি এইভাবে ঘোরাও তাহলে এই অভিমুখ হবে, আর এটা যদি এইভাবে ঘোরাও তাহলে এটা এই অভিমুখ হবে। তাহলে এইভাবে যেটা যে দিয়ে ঘোরাবে সেই হিসাবে তার অপোজিট ভেক্টরটা পাবে। ওকে, তাহলে এখানে দেখে না প্রমাণ করলাম, এবার তোমরা করে নেবে। এখানে আরেকটা কীভাবে সহজে তোমরা এটা মনে রাখবে দেখো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আই জে কে, ওকে খুব সহজ দেখে নাও। ওকে, তাহলে এটা কি যদি আমরা ক্লকওয়াইজ, ওকে ক্লকওয়াইজ যদি আই ক্রস জে করি, আই ক্রস জে করলে পরেরটা থাকবে কে কে ভেক্টর হবে। যদি জে ক্রস কে করি তাহলে আমরা আই ক্যাপ হবে,
আর কে ক্রস আই করলে আমার জে ক্রস হবে। দেখে নাও যদি আমি দুটো ভেক্টরের মধ্যে ক্রস করে দেখে নাও আই ক্রস জে, এই দুটোর মধ্যে ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে যে লব্ধি ভেক্টর তার অভিমুখ কোনটা হবে কে ক্যাপ। ওকে, কে ক্যাপটা হবে, ক্যাপ দিয়ে দিলাম আমি এখানে, সববার ক্যাপ হবে। আর যদি জে ক্রস কে করি তাহলে আই ক্যাপ হবে, আর কে ক্রস জে করলে জে ক্যাপ হবে। এটা দেখ ক্লক ওয়াইজ ঘুরেছিল, সবই পজিটিভ হবে। ওকে, নেক্সট আই জে কে। এবার যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই অর্থাৎ আই ক্রস কে যদি করি মাইনাস জে, মানে অর্থাৎ এখানে মাইনাস হবে। আই ক্রস কে করলে মাইনাস জে, কে ক্রস জে করলে মাইনাস আই, জে ক্রস আই করলে হচ্ছে মাইনাস কে হবে। অর্থাৎ যদি আমার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে সেখানে পরেরটা হবে কিন্তু মাইনাস নিয়ে, আর ক্লক ওয়াইজ হলে পরেরটা হবে কিন্তু প্লাস থাকে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যদি কোনো দুটো ভেক্টর যদি বলে দেওয়া থাকে সেখানটায় আমরা কীভাবে ক্রস করে তার মানটা বের করবো সেটা তোমার দেখাচ্ছি, দেখে নাও। তাহলে সেটা আমরা কীভাবে বের করবো দেখে নাও। কোনো ভেক্টরের ম্যাগনিটিউড নির্ণয় করা তো খুব সহজে আমরা তোমাদের দেখিয়েছিলাম। তাহলে আমি একটা ভেক্টর, এখানে দুটো ভেক্টর বলে দিচ্ছি, এ ভেক্টর ইকুয়ালটা আমরা সেই একই ভেক্টর ধরে নিচ্ছি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু ধরলাম b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। যদি বলে দেয় তাহলে এখান থেকে a ক্রস বিটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও, a ক্রস বি। ওকে, দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট কীভাবে নির্ণয় করবো দেখে নাও। আমরা এখানে ডিটারমিনেন্ট নেবো আই জে কে, এবার লিখে নেবো। তারপর প্রথম ভেক্টরের জায়গায় আই জে কে এর কোফিসিয়েন্ট, আয়ের জায়গায় আই বসাবো মান বসাবো, জে এর জায়গায় জে এর মান বসাবো, কে এর সঙ্গে কে এর মান। অর্থাৎ প্রথম ভেক্টরটা দেখে নাও a1 a2 a3, দ্বিতীয় ভেক্টরটা কী আছে দেখে নাও b1 b2 b3, ব্যাস হয়ে গেল। এবার দেখেন তাহলে এদের ভ্যালুটা আমরা কীভাবে বের করবো দেখে নাও। তাহলে প্রথমে আমরা এখানে দেখে নাও, এখানে চেঞ্জিং হবে কি প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর প্লাস, এই হিসাবে চেঞ্জ হবে। প্রথমে আমরা আই অক্ষকে চাপবো দেখে নাও, এইভাবে আমরা আই অক্ষকে এইভাবে চেপে দেবো। চেপে দেওয়ার পর তারপরে পড়ে থাকবে দেখো না এই দুটো, তাহলে এখানে লিখবো কি প্রথমে আই, পজিটিভ দিয়েছি পজিটিভ আই। ওকে, তারপরে কি দেখে নাও ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পর দেখে নাও এইটা এইভাবে আমরা চেপে দেবো। ওকে, তাহলে দেখে নাও এইটা আমরা এইভাবে চেপে দেবো। তাহলে থাকছে এই চারটে, এটা কীভাবে গুণ হবে দেখে নাও, এইটার সঙ্গে এইটা গুণ, মাইনাস দিয়ে এইটার সঙ্গে এইটা গুণ, অর্থাৎ a2 b3 মাইনাস, তারপরে মাইনাস এই দুটো গুণ হবে মাইনাস b2 a3 বা a3 b2 হয়ে গেল। ওকে, তাহলে এটা আই অক্ষর বরাবর হয়ে গেল। নেক্সট আমরা জে অক্ষর নেবো, তাহলে জে এর জন্য মাইনাস আছে, তাহলে মাইনাস জে। ওকে, ব্র্যাকেট। তাহলে এক্ষেত্রে আমরা এইটা চাপবো, এইটা আর এইটা, তাহলে থাকছে কত দেখে নাও a1 a3 b1 b3, তাহলে এই বরাবর গুণ করব মাইনাস এই বরাবর গুণ করব, অর্থাৎ a1 b3 মাইনাস a3 b1। ওকে, হয়ে গেল। নেক্সট আর একটা বাকি আছে, সেটা কি, সেটা পজিটিভ কে ক্যাপ ব্র্যাকেট দিয়ে, তাহলে এটাকে আমরা এইভাবে চাপবো আর এইভাবে চাপবো। তাহলে পড়ে আছে দেখে নাও a1 b2 a2 b1, তাহলে আমরা করবো কি এই বরাবর প্রথম গুণ হবে, তাহলে a1 b2, তাহলে a1 b2 মাইনাস a2 b1, ব্যাস এইটা হচ্ছে আমার ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে কি a ক্রস বি। আমরা এখানে ডিটারমিনেন্ট পদ্ধতিতে প্রত্যেকটা ক্রস প্রোডাক্ট এই একই নিয়মে আমরা বের করব। ওকে, তাহলে এইভাবে বের করে আমরা ভেক্টরের মানগুলো নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে টোটাল ভেক্টরের রেজলিউশন, ডাইরেকশন কোসাইন, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট সবই বোঝালাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই যে টপিক বোঝালাম এর উপরে নিউমেরিক্যাল প্র্যাকটিস করাবো, তোমাদের যে কীভাবে সলভ করতে হয় সেই প্র্যাকটিস একটা ভিডিও আসবে, প্রত্যেকটা অঙ্ক আমরা ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।